দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাত্র 8 মাসে ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আরেক যুগান্তকারী গ্রিন সিগন্যাল পেল বাংলাদেশ। 50 বছর মেয়াদে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে। এটা বড় সুখবর দর্শক। বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে, আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না? বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে? আনন্দ? আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামী বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগকে রাখলে, তাহলে এই দেশের এই 24-এর গণঅভ্যুত্থান দিয়ে লাভটা কি? আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে বাস্তবায়নে একসাথে থাকতে হবে। আবার 5 আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে। আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে এই দলগুলো এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এক হতে হবে। নানান জনের নামে টাকা পয়সা বাড়ি গাড়ি করে জমি জায়গা কিনে ব্যাংক ট্যাঙ্ক সব বোঝাই করে এরপর বিদেশে পাচার করেছে। তাদের পেট্রোলের মোটা, তারা তখন ওই হস্টস করে এসে এখন একটু সম্মান টম্মান কমানোর জন্য এলাকার মানুষজনের ঈদে যায়, জাকাতে শাড়ি টাড়ি দেয়। কিন্তু এখন যারা এসে 15 বছরের অভুক্ত ভুকানাঙ্গা, ওনারা এসে যা পাচ্ছেন তাই খাচ্ছেন। কে বিএনপি আওয়ামী লীগ কি কোনো দেখা দেখি নাই আর। তারপরে আমরা চুপ করে আছি। পুলিশকে একটু সুযোগ দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? কারণ আগের মতো ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকজনকে ধরে নিয়ে যায় না, এখন আর ক্রস ফায়ার হয় না, গুম হয় না, খুন হয় না, বিএনপি জামাত করার কারণে কাউকে ঘর থেকে বাইরে যেয়ে থাকতে হয় না। এই কারণে চুপ আছে। এবং এই ভারতীয় আধিপত্যবাদ যেটা আর আওয়ামী লীগ, এদের বিরুদ্ধে আপনারা কাজ করবেন। এই স্বপ্ন থেকে আপনাদের অনেক কিছুকে আমরা, কারণ রাতারাতি তো সম্ভব না। আমি যদি এখন বলি যে সব ঘুষমুক্ত হয়ে যাবে, কোনো জায়গায় হবে না, শুধু পুলিশ হবে, এটা মনে করার কোনো কারণ নেই। দেশটাই দুর্নীতি দিয়ে ছেয়ে গিয়েছে। এটা সেই শেখ মুজিবের হাত ধরে এই দেশে ঢুকেছে, এখনো আছেই। বাঁধ নির্মাণ করে ভারতকে বাংলাদেশের চ্যালেঞ্জ। ভারতের স্বপ্নকে চুরমার করে দিল ডক্টর ইউনূসের প্রশাসন। দেখেন, যদি 2025 সাল নিয়ে ভবিষ্যৎবাণী সত্যি হয়ে থাকে, এখন ভবিষ্যৎবাণীতে আমি বিশ্বাস করি না, তবে সিচুয়েশন, সিমটম, অ্যাক্টিভিটিস আমরা যা দেখছি, সেই অ্যাক্টিভিটিস গুলো বলছে যে আগামী 2025-এর পর বিশ্ব ব্যবস্থায় যে পরিবর্তন ঘটবে, বাবা ভাঙা অথবা নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এই সাম্রাজ্যবাদীর পতন ঘটবে। সেখানে এশিয়া থেকে একটা রাষ্ট্র বা এই অঞ্চল থেকে একটা রাষ্ট্রের উত্থান ঘটবে। আপনি দেখেন, এক সময় সারা পৃথিবীকে শাসন করতে কিন্তু ব্রিটিশরা, ব্রিটিশ কলোনি একটা সময় কি পরিমাণ ছিল। এই যে আমাদের ভারতীয় উপমহাদেশেও ব্রিটিশরা এসে শাসন করতে, শুধু তা না, সারা পৃথিবীর অনেক দেশে এরা কিন্তু তাদের কলোনি তৈরি করেছে, সেখানে সম্পদ লুট করেছে, ইভেন কন্ট্রোলিং করেছে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের সেই শাসন বা শৌর্য বীর্য আস্তে আস্তে কিন্তু কমে গিয়েছিল। এরপর থেকে মার্কিনী শক্তিদের আমরা দেখেছি যে উত্তাপ ঘটতেছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার হাতে চলে গেছে পৃথিবীর কন্ট্রোলিং। আজকে ব্রিটিশরাও কিন্তু আমেরিকাকে হালকা হালকা পাপ্পা পাপ্পা ডাকে, তাই না? সেটা হবে আরাকান ফেডারেশন। মণিপুরের কুকি ও মেয়েদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও কিন্তু এই ঘটনারই ফল বলা যেতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝিয়ে গিয়েছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, বিশেষ করে কতটা চাঞ্চল্যকর। আমি আপনাদের কাছে আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটু লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। বাংলাদেশের উদ্দেশ্য একটাই, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আরাকান প্রদেশে একটি করিডোর তৈরি হোক। সেই নাফ নদী বঙ্গোপসাগরে মিশেছে, সেই জায়গায় নাকি প্রচুর প্রাকৃতিক গ্যাসের সম্ভার রয়েছে। এখানে 2006 সালে ইন্ডিয়ান অয়েল গিয়েছিল। আরাকান প্রদেশের সকল গ্যাস কূপ বাংলাদেশের দখলে আসছে। না, আমরা নিজেরা বানিয়ে বলছি না, বরং পশ্চিমবাংলার মিডিয়া এমনটাই দাবি করছে। রোহিঙ্গাদের আরাকান থেকে বিতাড়িত করে ভারত এবং মিয়ানমার জান্তা সরকার মিলে আরাকান থেকে বৃহৎ পরিসরে গ্যাস উত্তোলনের পরিকল্পনা করেছিল। পরিকল্পনা মাফিক রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে জোরপূর্বক পাঠানো হয়। তবে এবার ভারত এবং মিয়ানমারের সেই পরিকল্পনা ভেস্তে যেতে চলেছে। রোহিঙ্গাদের বাংলাদেশের উপর চাপিয়ে দিয়ে গ্যাস উত্তোলনের স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ এবং আমেরিকা। আরাকান আর্মিকে সহায়তার মাধ্যমে পুরো রাখাইনের নিয়ন্ত্রণ চলে আসতে যাচ্ছে বাংলাদেশের হাতে। মিয়ানমারের আরাকান নিয়ে বাংলাদেশের কাছে পরাজিত হলো ভারত এবং মিয়ানমার। কিভাবে নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে সাথে নিয়ে আরাকান রাজ্য নিয়ন্ত্রণে নিচ্ছে বাংলাদেশ, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি অচলাবস্থা তৈরি হয়েছে, যার মূল কারণ মিয়ানমারের পশ্চিমে থাকা রাখাইন প্রদেশের আরাকান আর্মি ও আরাকান সালভেশন আর্মির জাতিগত গোষ্ঠীর লড়াই। এই লড়াই এমন পর্যায়ে পৌঁছেছে যে গোটা এলাকায় অশান্ত হয়ে রয়েছে। এদিকে অনেক রাষ্ট্রের নজর এই এলাকার উপরে পড়েছে, কারণ এই জায়গাটার উপরে বাংলাদেশের একটি রিজিয়ন রয়েছে যার নাম টেকনাফ।
সেই নাফ নদী বঙ্গোপসাগরে মিশেছে, সেই জায়গায় নাকি প্রচুর প্রাকৃতিক গ্যাসের সম্ভার রয়েছে। এখানে 2006 সালে ইন্ডিয়ান অয়েল গিয়েছিল, চীন গিয়েছিল, একই সঙ্গে আমেরিকা ও রাশিয়ারও নজর রয়েছে এই জায়গাটির ওপর। এই জায়গাটি বাংলাদেশ কাকে দেবে সেটাই এখন বড় কথা, কারণ বাংলাদেশ এই জায়গাটি যাকে দেবে সেই দেশ এখানে গ্যাস উত্তোলনের কার্যকলাপ শুরু করতে পারবে। এদিকে আরাকান আর্মি ও আরাকান সালভেনশন আর্মির জাতিগত গোষ্ঠী সংঘর্ষ থামাতে ইতিমধ্যেই বাংলাদেশ সফরে এসেছিলেন 3 আমেরিকার শীর্ষ আধিকারিক। আমেরিকা চাইছে আরাকান আর্মি শক্তিশালী হোক। আরাকান আর্মির নিচে সবকটি গোষ্ঠীকে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে আমেরিকার। সেটা হবে আরাকান ফেডারেশন। মণিপুরের কুকি ও মেয়েদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাও কিন্তু এই ঘটনারই ফল বলা যেতে পারে। বাংলাদেশের উদ্দেশ্য একটাই, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আরাকান প্রদেশে একটি করিডোর তৈরি হোক। তাহলে কক্সবাজার ও চট্টগ্রামে থাকা 80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। এ নিয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলছেন শুনুন। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা এই বেশ কয়েক মাস দেখতে পাচ্ছি যে জিওপলিটিক্যালি এটা আনস্টেবল হয়ে যাচ্ছে, বিশেষ করে একটি প্রভিন্সের জন্য, যেটা রাখাইন প্রভিন্স। এটা মায়ানমারের একবারে পশ্চিম দিকে একটা ছোট্ট জায়গা, যেখানে আরাকান আর্মির নাম আমরা প্রায় প্রত্যেকে শুনেছি। এবং এই জাতিগত যে গোষ্ঠীর লড়াই, এই আরাকান আর্মি এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, এটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে পুরো এরিয়াটা ইমব্যালেন্স হচ্ছে এবং অনেক রাষ্ট্রের এই জায়গাটার উপর একটা নজর নিশ্চিতভাবে পড়েছে। বিশেষ করে কেন পড়েছে সবাই জিজ্ঞেস করবে, কারণ এর ঠিক ওপরে একটা বাংলাদেশের রিজিয়ন আছে যেটার নাম হচ্ছে টেকনাফ। এই টেকনাফের নাফ নদীর ঠিক যেখানে বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলে মিশছে, সেই জায়গাটায় একটা অনেক গ্যাস পাওয়া গেছে। তো প্রত্যেক রাষ্ট্রের কিন্তু একটাই লক্ষ্য, যেখানে বিশেষ করে এই এনার্জি সিন্ডিকেট যারা আছে সেখানে গ্যাস এক্সপ্লোরেশন করবে এবং এখান থেকে যেন তেল পাওয়া যায়। এত বছর বাংলাদেশকে নিয়ে খেলেছে ভারত এবং মিয়ানমার, এবার খেলবে নতুন বাংলাদেশ। আর ভারত ও মিয়ানমার চেয়ে চেয়ে দেখবে। মূলত আরাকান আর্মিকে শক্তিশালী করে মিয়ানমারের জান্তা সরকারকে ভাঙতে চায় আমেরিকা। বাংলাদেশের সহায়তা ছাড়া যা অসম্ভব। এখানে বাংলাদেশের লাভ হচ্ছে একদিকে আরাকানের নিয়ন্ত্রণ এবং অন্যদিকে রোহিঙ্গা সমস্যার সমাধান। আরাকান স্বাধীন হলে মিয়ানমারের মতো দুশ্মন প্রতিবেশী দেশ থেকে মুক্তি পাবে বাংলাদেশ। বাংলাদেশ সীমান্তে আগ্রাসন চালানো মিয়ানমারের কাছ থেকে মুক্তি মিললে সীমান্ত সুরক্ষা নিশ্চিত হবে। অন্যদিকে রোহিঙ্গা শরণার্থী সমস্যার স্থায়ী সমাধান হবে। আরাকানকে গ্যাস উত্তোলনের টেকনোলজি প্রদানের মাধ্যমে আমরা সস্তায় গ্যাস আমদানি করতে পারবো। আর স্বাধীন দেশ হলে বাংলাদেশের সহায়তা ছাড়া আরাকান টিকতে পারবে না। ফলে আরাকান আর্মি বাধ্য হবে বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকতে। এমন আশঙ্কা করেই পশ্চিমা মিডিয়া দাবি করছে বিশ্ব মানচিত্র বদলে যেতে চলেছে। আরো অনেক আগেই আমাদের আরাকান নিয়ে শক্ত অবস্থানের দরকার ছিল, তবে বিগত সরকার সেই সাহস করতে পারেনি। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অসম্ভবকে সম্ভব করে দেখাবে বাংলাদেশ। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। দেখেন, যদি 2025 সাল নিয়ে ভবিষ্যৎবাণী সত্যি হয়ে থাকে, এখন ভবিষ্যৎবাণীতে আমি বিশ্বাস করি না, তবে সিচুয়েশন, সিমটম, অ্যাক্টিভিটিস আমরা যা দেখছি, সেই অ্যাক্টিভিটিস গুলো বলছে যে আগামী 2025-এর পর বিশ্ব ব্যবস্থায় যে পরিবর্তন ঘটবে, বাবা ভাঙা অথবা নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এই সাম্রাজ্যবাদীর পতন ঘটবে। সেখানে এশিয়া থেকে একটা রাষ্ট্র বা এই অঞ্চল থেকে একটা রাষ্ট্রের উত্থান ঘটবে। আপনি দেখেন, এক সময় সারা পৃথিবীকে শাসন করতে কিন্তু ব্রিটিশরা, ব্রিটিশ কলোনি একটা সময় কি পরিমাণ ছিল। এই যে আমাদের ভারতীয় উপমহাদেশেও ব্রিটিশরা এসে শাসন করতে, শুধু তা না, সারা পৃথিবীর অনেক দেশে এরা কিন্তু তাদের কলোনি তৈরি করেছে, সেখানে সম্পদ লুট করেছে, ইভেন কন্ট্রোলিং করেছে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের সেই শাসন বা শৌর্য বীর্য আস্তে আস্তে কিন্তু কমে গিয়েছিল। এরপর থেকে মার্কিনী শক্তিদের আমরা দেখেছি যে উত্তাপ ঘটতেছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার হাতে চলে গেছে পৃথিবীর কন্ট্রোলিং। আজকে ব্রিটিশরাও কিন্তু আমেরিকাকে হালকা হালকা পাপ্পা পাপ্পা ডাকে, তাই না? আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজকের দিন পর্যন্ত আমেরিকার যে শৌর্য বীর্য, এগুলোর কিন্তু পতন ঘটবে। ভবিষ্যৎবাণী তাই বলছে যে নতুন একটা শক্তি মানে সামনে আসবে। শক্তিটা কে হবে? সবকিছু ক্যালকুলেশন ঠিকঠাক থাকলে এটা হবে চীন। আপনি দেখেন, চীন এবং আমেরিকার শুল্ক বাণিজ্যের মধ্যে চীন গতকালকে আরেকটা ঘোষণা দিচ্ছে যে যেই সকল রাষ্ট্রগুলো আমেরিকার তেল তেলায়, এদেরকে হুঁশিয়ারি দিচ্ছে এত তেল তেলারে কিছু নাই, তোমরা তোমাদের নীতিতে অটল থাকো। কিন্তু চীন হয়তো পারবে, আমরা আসলে ওই লেভেলে পারবো না। তবে আমরা না পারলেও আগামী দিনে চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বটা কোন লেভেলে যাবে সেটার একটা ট্রেইলার আমরা বুঝতে পারছি। দেখেন, আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের যে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ ছিল বাংলাদেশ ইস্যুতে, ওটা কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ঝুঁকানোর জন্য বা বাংলাদেশকে
ঝুঁকানোর জন্য ভারত নানান পদক্ষেপ নিচ্ছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে। গতকালকে তারা বলছে যে তাদের উত্তর এবং পূর্ব রাজ্যাঞ্চলগুলোর মধ্যে যে যোগাযোগকারী রেল নেটওয়ার্কিং সিস্টেম এটাও তারা বন্ধ করে দিয়েছে। তো তার মানে কি বাংলাদেশ ঝুঁকে যাবে? না, চীন চাচ্ছে বাংলাদেশকে তাদের পকেটে নিতে। আর বাংলাদেশ কি চাচ্ছে? বাংলাদেশও এই মুহূর্তে চাচ্ছে ভারতের সামনে ঝুঁকবে না, প্রয়োজনে চীনের পকেটে যাবে। সেটা ওরকম আমার কাছে মনে হচ্ছে, কারণ বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালকে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবু তার সঙ্গে একটা বৈঠকে তিনি বসেছিলেন। ডক্টর ইউনূস বলছেন এটি কেবল শুরু, আমরা এত কাছাকাছি অথচ এত দূরে কেন, চলুন এই ব্যবধানটাকে ঘুচিয়ে ফেলি। আশা করি আপনি মানে ওয়াং ইউবুকে বলছেন আবারও বাংলাদেশে আসবেন। আমরা শুধু ভালো প্রতিবেশী নয়, আরো ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই। আর আপনারা জানেন যে ইতিমধ্যে চীন ঘোষণা দিয়েছে বাংলাদেশে বিশাল আকারের কয়েকটা হাসপাতাল নির্মাণ করবেন, তাই না? যেন ভারতের প্রতি মানুষের যে চিকিৎসার শাস্ত্রের জন্য দৌড়াইতে হয় সেগুলো যেন না হয়, ইন্টারন্যাশনাল লেভেলের কয়েকটা হাসপাতাল তৈরি করে দিবে। এছাড়াও যুব বিনিময়, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাণিজ্য সহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে এখানে আলোচনা হয়েছে। চীনের গভর্নর বলছেন যে ইউনান প্রদেশের একটি চীনা ব্যাংক ইতিমধ্যে ডক্টর ইউনূস প্রবর্তিত যে ক্ষুদ্র ঋণ পদ্ধতি সেটা গ্রহণ করেছে, মানে গ্রামীণ ব্যাংকের মতন সিস্টেমটাকে তারা গ্রহণ করেছে। এবং ইতিমধ্যে চীনের বহু মানুষ এই পদ্ধতির সুফল ভোগ করছেন। এমনকি তিনি দুই দেশের সামাজিক লক্ষ্যগুলোর মিল থাকার কথা উল্লেখ করছেন। আর সরকার আমাদের ডক্টর ইউনূস তিনি বলছেন যে তার সাথে সম্মতি জানিয়ে যে হ্যাঁ, আমরা এখানে সবকিছুই দুই দেশ একে অন্যের সাথে সহযোগিতামূলক যেতে চাই। আর পেশাগত প্রশিক্ষণ, ডিজিটাল ও ভাষা শিক্ষা, সামুদ্রিক খাবার, আম ও কৃষি পণ্য সহ বিভিন্ন খাতে বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। আর প্রধান উপদেষ্টার বক্তব্য, বাংলাদেশি রোগীদের জন্য চীনের খুনমিয়ে 4টি হাসপাতাল নির্ধারণ সহ চিকিৎসা পর্যটন চালু করতে চীনের সহযোগিতা আপনার এক নতুন অধ্যায় তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে সফর নিয়ে তিনি বলছেন যে আমাদের লক্ষ্য হল দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করা, এমনকি কোনো একটি নির্দিষ্ট দেশের প্রতি আমার ধারণা যে এটা থাকা উচিত যে একটা দেশের প্রতি আমরা শুধু মানে ঝুঁকে গেলাম বিষয়টা তা না, সবার প্রতি আমাদের কানেক্টিভিটি থাকতে হবে, আমাদেরকে রেসপেক্ট করতে হবে, ব্যবসা বাণিজ্য সহ সবকিছুতে আমাদের অধিকারটা বুঝে নিতে হবে, ঝুঁকা যাবে না। ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকবে, বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব থাকবে, বাট উইথ রেসপেক্ট এবং আমাদের যেটা পাওনা সেটাকে সম্মান রেখে। আরেক যুগান্তকারী গ্রিন সিগন্যাল পেল বাংলাদেশ। 50 বছর মেয়াদে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে, এটা বড় সুখবর। দর্শক খবর, তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক চীন। তিস্তা প্রকল্প এটা শুধু একটা পানি ব্যবস্থাপনা নয় যে বাংলাদেশে এই শুকনো মৌসুমে পানি থাকে না। চীন বিশাল বিশাল মেগা বাঁধ নির্মাণ করবে, ড্যাম নির্মাণ করবে, বিশাল বিশাল রিজার্ভিয়ার নির্মাণ করবে, যেখানে পানি বড় বড় নদীতে যে পানি থাকে তার চেয়ে বেশি পানি থাকবে, এবং যখন পানি প্রয়োজন হবে কৃষক সেই রিজার্ভিয়ার থেকে পানি নিয়ে ব্যবহার করবে। শুধু এটা নয়, তিস্তা প্রকল্প বাংলাদেশে ভারতের হেজিমনি ধ্বংস করার সাথে একটা সম্পর্কিত বিষয়। তিস্তা প্রকল্পের সাথে ভারতের 7 সিস্টার্স এবং চিকেন নেকের স্ট্র্যাটেজিক অবস্থানের সম্পর্ক। ভারত কিছুতেই চায়না বা অতীতে হতে দেয়নি যে তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন হোক, যেহেতু ভারত তিস্তা চুক্তিও করবে না, এবং সেটা চীনের মাধ্যমে হোক। যদিও শেখ হাসিনা বলেছিলেন যে চীনকে দিব তিস্তা প্রজেক্ট, কিন্তু ভারত কিন্তু সেটা হতে দেয়নি। অর্থাৎ তিস্তা প্রজেক্ট বাংলাদেশের জিওপলিটিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশের উত্তরাঞ্চলের লক্ষ কোটি মানুষের জীবনের সাথে সম্পর্কিত, বাংলাদেশের কৃষি এবং অর্থনীতির সাথে সম্পর্কিত। এক তিস্তা প্রজেক্ট উত্তরাঞ্চলের অর্থনীতির চিত্রকে বদলে দিতে পারে। দর্শক, যেহেতু ভারতের স্বার্থ বিরোধী কোনো কিছু যেটা বাংলাদেশের স্বার্থের জন্য যতই অনুকূল হোক, চীন ভারত সেটা কখনো করতে দেয়নি, বাধা দিয়েছে, এমনকি বিএনপি করতে পারেনি কিংবা পারবেও না। কিন্তু ডক্টর ইউনূস সেটা পারেন কিংবা পারবেন। ভারতের স্বার্থের জন্য সেটা যেরকমই হোক না কেন, বাংলাদেশের জন্য যদি সেটা ইতিবাচক হোক, সেটা বাস্তবায়ন হবে, এটা প্রফেসর ইউনূস করতে পারবেন। তাতে ভারত বাধা দিয়ে প্রফেসর ইউনূসকে আটকানোর কোনো সক্ষমতা রাখে না। তো দর্শক, তারই অংশ হিসেবে তিস্তা প্রকল্পে চীন ইতিবাচক। শুধু এটা না, 50 বছর মেয়াদী পানি ব্যবস্থাপনার প্রজেক্ট সাবমিট করতে চীনকে বলে এসেছে ডক্টর ইউনূস, এবং চীন এই সুযোগ হাতছাড়া করবে না। 50 বছর মেয়াদী বাংলাদেশের চিত্র বদলে যাবে। তিস্তা প্রজেক্ট যদি সফল হয়, তারপর আরো এরকম নানা স্ট্র্যাটেজিক প্রজেক্ট করা হবে। ভারত যেটা করতে দেয়নি, সোনাদিয়া ডিপ সি পোর্ট করতে দেয়নি, পরে মাতারবাড়িতে করতে হয়েছে, এবং সেখানে চীনের ইনভলভমেন্ট ভারত সহ্য করেনি এবং হাসিনা পারেনি, জাপানকে আনতে হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস এবার পারবেন। বাংলাদেশের বিশাল বিশাল ডিপ সি পোর্ট হবে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের চিত্র বদলে যাবে। এখন তো শুধু মংলা, পায়রা আর চট্টগ্রাম নিয়ে আসি, এরকম আরো হবে, চীন করে দিবে। এবার দীর্ঘমেয়াদে বাংলাদেশের চিত্র বদলে যাবে, চীনের ক্ষেত্রে সহায়তা করবে। ভারত তো আর পয়সা দিতে পারে না, ভারতের তো টাকা নেই, ভারত পারে ঠেকাতে ভারতের দালালদের মাধ্যমে, কিন্তু এখন তো ডক্টর ইউনূস তাকে তো ঠেকাতে পারবে না। এই যে তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক চীন, এবং চীন ফিজিবিলিটি স্টাডি করছে, দফায় দফায় তাদের টেকনিক্যাল টিম এখানে আসছে, এর মানে তিস্তা প্রকল্প চীন নিয়ে আনুষ্ঠানিকভাবে দেওয়া হতে পারে, এবং এতে বেশি সময় লাগবে না। ডক্টর ইউনূস 2 বছর ক্ষমতা থাকতে পারলেই দেখবেন যে তিস্তা প্রকল্পের যথেষ্ট অগ্রগতি এবং চুক্তি হয়ে যাবে। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছে, খলিলুর রহমান কিন্তু উঁচু মাপের ডিপ্লোম্যাটিক জ্ঞান রাখেন, তার যে চমক, তার যে ক্যারিসমেটিক কোয়ালিটি ডিপ্লোমেসিতে, সেটার মাধ্যমে ডক্টর ইউনূস এবং জাতি উপকৃত হবে। এবং খলিলুর রহমান এই পিনাকি ভট্টাচার্য বস মানেন। প্রধান উপদেষ্টা চীন সফরে গত 50 বছরের পানি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দেশটি তিস্তা প্রকল্প ইতিবাচক প্রতিক্রিয়া জানায়। দেখেন হোয়াট ইজ ডক্টর ইউনূস।
ডক্টর ইউনূসের অন্য কেউ হলে ডিসেম্বর পর্যন্ত নিয়ে ভাবতো, কিন্তু ডক্টর ইউনূস ভাবেন 50 বছর নিয়ে। ডক্টর ইউনূসের মন মানসিকতা, চিন্তা দর্শন যে কতটা উঁচু মাপের, তাই 50 বছর মেয়াদী চিন্তা দর্শনের মাধ্যমে সেটা প্রমাণিত হয়। অথবা আমরা তাকে 5 বছর মধ্যে রাখার চেষ্টা করতেই পারি। রোববার 23 মার্চ দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বলেন, চীনের সাথে নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে যে আলোচনা হয়েছে তার প্রতিফলন আগামীতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দেখা যাবে। বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে, আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না? বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে? আনন্দ? আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামী বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই আওয়ামী লীগকে রাখলে, তাহলে এই দেশের এই 24 গণঅভ্যুত্থান দিয়ে লাভটা কি হল? আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে মাঠে ময়দানে একসাথে থাকতে হবে। আবার 5 আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে। আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে এই দলগুলোর এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর এক হতে হবে। তো 16 বছরের কোনো গণতন্ত্র ছিল, একটা ভোট দিতে পেরেছেন? তো যেই 16 বছরে আপনি একটা ভোট দিতে পারেন নাই, সেই 16 বছর পরে আপনি আওয়ামী লীগকে নিয়ে চিন্তা কেন করছেন? আওয়ামী লীগের অস্তিত্বই তো আগামী 15 বছর পর্যন্ত নির্বাচনই আসতে পারার কথা না, ওকে ভোটই আনার কথা না, ও বাংলাদেশের কোনো জায়গায় থাকার কথা না, ওকে চিরদিনের জন্য মুছে দেওয়া দরকার। কিন্তু অনেকেই এখন একেবারে এক্সক্লুসিভ বলতে গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন। কেউ থাকতে পারবে না, কি বিএনপি আর কি জামাত, কারো অস্তিত্ব বাংলাদেশে আওয়ামী লীগ রাখবে না। সার নাম আওয়ামী লীগ না। আওয়ামী লীগ করলে তার মধ্যে কোনো গণতান্ত্রিক স্পেস থাকতে পারে না। তো বিএনপিকে জামাত শত্রু মনে করেন, জামাতকে বিএনপি শত্রু মনে করেন, কিন্তু আপনি কি মনে করেন যে জামাত বিএনপি আপনাদের কাছে আওয়ামী লীগের থেকে বড় শত্রু হয়ে গিয়েছে? তাহলে এখনো কেন আপনাদের মধ্যে অনৈক্য বিরাজ করবে? আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক হয়ে গিয়েছে, অনেক আর না। এখন আপনাদের মধ্যে ঐক্য এবং ঐক্য প্রশস্ত করতে হবে, না হয় আওয়ামী লীগ চোখের সামনে দেখছি আওয়ামী লীগ ফেরত আসবে। বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর আর ঐক্য হওয়ার প্রয়োজন নাই। সারা বাংলাদেশে আওয়ামী লীগ চলে আসুক, মিছিল চলুক, মিটিং চলুক, তারপরে আপনারা যখন এটার প্রায়শ্চিত্ত ভোগ করবেন তখন আপনারা ঐক্য হবেন। বাংলাদেশে আজও খুলনা সহ ঢাকার ধানমন্ডি অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত এই অপবিত্র সংগঠনের নেতারা মিছিল করেছে, মিটিং করেছে। তারা পরিকল্পনা নিচ্ছে যে বড় আকারে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করার, গোপনে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। আপনারা জানেন আমরা 5 আগস্টের পরে আওয়ামী লীগকে এমনভাবে ছাড় দেওয়া শুরু করেছি, ছাড় দিতে 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 এখন তারা আপনাদের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে, গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। আপনাদেরকে এখন নতুন করে দংশন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। একটা দল যার ন্যূনতম লজ্জা নেই, একটা দল যার ন্যূনতম শরম নেই, একটা দল যারা এত মানুষকে খুন করেছে, হত্যা করেছে, তারপরে কি করে বাংলাদেশের জনগণের কাছে মুখ দেখায়? কিন্তু তারা আজকে দিব্যি তারা মিছিল করছে, মিটিং করছে। বাংলাদেশের রাজনীতিতে আমি যেটা সবসময় বলে এসেছি যে আগামীর রাজনীতি টিকিয়ে রাখতে হলে বিএনপি জামাতের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিচ্ছু নেই। এবং বাকি রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল, প্রত্যেকের ভিতরে আপনার একটি জায়গায় ঐক্য হতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিধন, ফেসিবাদের মূলোৎপাটন এবং ফেসিবাদী নেত্রী শেখ হাসিনার ইস্যুতে, যাতে করে তারা কোনো অবস্থায় বাংলাদেশের কোনো ইস্যুতে কোনো জায়গায় খবরদারি করতে না পারে, যাতে করে এই খুনি দল কোনো নির্বাচনে আসতে না পারে, যাতে করে এই খুনের দল তারা যাতে কোনো ধরনের মিছিল মিটিং করতে না পারে। কিন্তু আজকের অসহায়ের মতো তাকিয়ে থাকবেন অনেকেই, হঠাৎ করে মিছিল করবে, মিটিং করবে এবং মিছিলের মাত্রাটা একদিন ভোর রাত্রে করবে, একদিন ফজরের পরে করবে, একদিন ফজরের ইশরাকের নামাজের সময় করবে, এখন জোহরের সময় করবে, আর একদিন দেখবেন বিকেলবেলা সমাবেশ ডেকে বসে আছে। এই আওয়ামী লীগ এটাই, আমি সবসময় বলি যে আওয়ামী লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয় না, তাদের মধ্যে নিজস্ব কোনো অনুশোচনা কোনোদিন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যারা ভাবছেন যে আওয়ামী লীগ আপনার কাছে ক্ষমা চাইবে, আওয়ামী লীগ রিফাইন হবে, আওয়ামী লীগ নতুন করে আসবে, কিচ্ছু না। আওয়ামী লীগ যেমন ছিল তেমনই থাকবে। আওয়ামী লীগ তাদের মতো করে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো করেই তারা মাঠে ময়দানে। গতকাল 3টি অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে। দুটো হচ্ছে সরকারের 2জন উপদেষ্টার এপিএস এবং একজন এনসিপি নেতা। 2 এপিএসকে নিয়ে একটু বেশি কথা বলতে চাই এবং শুধু অব্যাহতি দাঁড়িয়ে যথেষ্ট কিনা সেই আলোচনাও আমাদের করতে হবে। আরেকজন যিনি এনসিপি নেতা, ওনার নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর। এই ভদ্রলোক সম্পর্কে বেশ আলোচনা চলছিল বেশ কিছুদিন থেকে এবং আমরা জানতে পেরেছিলাম যে এনসিপির যে কেন্দ্রীয় কমিটির দীর্ঘ বৈঠক, 9 ঘন্টা ব্যাপী একটা বৈঠক হয়েছিল, সেখানে যাদের বিরুদ্ধে অন্যায় বা অনিয়মের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল। চমৎকার পদক্ষেপ। আজ যে পদক্ষেপটা নিলেন এটাকেও আমি খুবই সাধুবাদ জানাতে চাই। বাংলাদেশের ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোতে এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা এক্সপেক্ট করি। বিশেষ করে আমরা এর মধ্যে চর্চা শুরু হতে দেখেছি। বিএনপি তাদের যে সব নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমি বলছি না শতভাগ ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন, তারা দল থেকে বহিষ্কার করেছেন। শুধু না, তারা সরকারকে বলেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। এখানেও এটা যেটা হয়েছে যে তাকে একটা চিঠি দেওয়া হয়েছে জনাব গাজী সালাউদ্দিন তানভীরকে। 11 মার্চ একটা জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে তিনি তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ আছে। তাকে জবাব দিতে বলা হয়েছে এবং তার আগ পর্যন্ত তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটাও খুবই চমৎকার। তিনি যদি দায়ী প্রমাণিত হন তাহলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে। তবে আমি একটা জিনিস একটু যোগ করে রাখতে চাই, সেটা হলো এসব অভিযোগ তো দুর্নীতির, এগুলো নিয়ে আসলে শুধু বহিষ্কার না, মানে যদি প্রমাণিত হয়, তিনি যদি সদুত্তর দিতে ব্যর্থ হন, এগুলোর আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। আর দুটো বহিষ্কার যেটা বলেছিলাম হয়তো না ইন এনি কনসিডারেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2জন এপিএস, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে, আরেকজন হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবি। এই 2জনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি প্রায় একটা কথা বলি, আমরা কেউ
আমরা কেউ বিদেশে থাকি না, আমরা এই সমাজে থাকি। আমরা এই সমাজের এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিশি, বিভিন্ন রকম মানুষের কাছ থেকে আমরা তথ্য পাই, জানি সরকারের কারো কারো বিরুদ্ধে, বিশেষ করে এই দুইজন এপিএসে, একজন ব্যক্তিগত কর্মকর্তা আর একজন এপিএস, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন থেকে শোনা যাচ্ছে। এই রিপোর্টে অবশ্য এটা নেই যে কেন তাদেরকে সরানো হয়েছে, কারণ এই চাকরিটা এক্সক্লুসিভলি উপদেষ্টাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে। তারা যতদিন চাইবেন ততদিন তাদেরকে দায়িত্বে রাখা যাবে, তত তার বাইরে দায়িত্বে রাখা যাবে না। সুতরাং যে কেউকে কোনো রকম কোনো কারণ দর্শানো ছাড়া সরিয়ে দেয়া যেতেই পারে। কিন্তু এই দুজনের ব্যাপারে করাপশনের আলাপ দীর্ঘদিন থেকে আছে, শুধু সামাজিক মিডিয়া, আমরা বাস্তবেও অনেকের কাছ থেকে অনেকে অনেকভাবে এই আলোচনাগুলো করেছেন। কারণ কেউ যখন করাপশনে জড়ায় তাকে কারো না কারোর সাথে ডিল করতে যেতে হয় এবং সেই ডিলিংয়ের জায়গা থেকে এগুলো ছড়াতে থাকে। আমি একজনের কথা তো একটু মানে এক্সক্লুসিভলি বলতে চাই, সেটা হচ্ছে তুহিন ফারাবি, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। তার সম্পর্কে আমি আমার মেডিকেল সেক্টরের, আমি খুব, যেহেতু এই প্রফেশনে নেই, অনেক যোগাযোগ আছে তা না, আমি একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্সে শেয়ার করতে চাই। শেখ হাসিনা পতনের পর হঠাৎ করে আমাদের ঢাকা মেডিকেল কলেজের, আমরা যে হলে থাকতাম ফজলে রাব্বি হলের, একটা রিইউনিয়ন করা হলো সব ব্যাচের জন্য ফ্রি। তো ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর যেটা হয়েছে, অনেকেই আমাকে চিনতে পেরেছেন, সিনিয়র জুনিয়র যারা চাকরি করছেন, অনেকেই আমাকে কিন্তু এই জনাব ফারাবির কথা বলেছেন এবং ট্রান্সফার সহ সব কিছু যে তার হাতে এবং কী পরিমাণ করাপশনে তিনি জড়িয়েছিলেন, আমি তাদের কাছ থেকে এই ধরনের কথা শুনতে পেরেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারগুলো অলমোস্ট তিনি সামাল দিতেন। স্বাস্থ্য উপদেষ্টার নূরজাহান বেগমের ইনএফিসিয়েন্সি নিয়ে আলোচনা আছে, কিন্তু আমি ধারণা করি ওনার সাথে আমার ব্যক্তিগত যতটুকু পরিচয় আছে, আমি দেখেছি খুব সহজ সরল মানুষ। এইটারই সুযোগ নিয়ে আমি ধারণা করি জনাব তুহিন ফারাবি এগুলো করেছেন। আমি আবারও বলছি, স্বাস্থ্য উপদেষ্টা খুবই ক্যাপাবিলিটির সাথে যে তার দায়িত্ব পালন করেছেন, নট নেসেসারিলি। ইভেন আমি এটাও বলতে চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেশ কিছু টেকনিক্যালিটিস আছে, সেখানেও উনি সঠিক চয়েস ছিলেন কিনা এই প্রশ্ন হতে পারে। উনি হয়তো অন্য কোনো মন্ত্রণালয় ইভেন বেটার করতে পারতেন, কিন্তু অত্যন্ত সরল একজন মানুষ, সেই সুযোগটাই নেওয়া হয়েছে বলে ধারণা করি। যাই হোক, আমি জনাব আসিফ মাহমুদেরও যিনি এপিএস আছেন তার সম্পর্কেও প্রচুর কথা বিভিন্ন দিকে ছড়িয়েছে, আমি বিভিন্ন সোর্স থেকে তারও করাপশনের কথা জানতে পেরেছি। আবারও বলছি, এগুলো সব অভিযোগ, এতে কোনো সন্দেহ নেই, এবং আমি এই তত্ত্বে বিশ্বাসী আছি, কোনো মানুষ একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা তাকে সেটা বলবো না, কিন্তু এই অভিযোগগুলো খুবই সিরিয়াসলি আছে। এখন যে কথাটা বলছি, সরকারের উচিত হবে, এই সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কথা, মানে শেখ হাসিনার সরকার যা যা করেছে আমরা দেখতে চাই সরকার ঠিক তার উল্টোটা করে। আমি প্রায় বলি কথাটা, এখানে যদি আমরা খেয়াল করি, শেখ হাসিনা সরকারের সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ, তার বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগগুলোর মধ্যে ছিল দুর্নীতি। ইনফ্যাক্ট ক্ষমতায় তারা গায়ের জোরে ছিলেন, তারা করাপশনের মাধ্যমে প্রচুর টাকা কামাবেন এবং যেহেতু করাপশনের টাকা দেশে থাকা সেফ ফিল করে সেটা পাচার করবেন, এই তো তাদের লক্ষ্য ছিল, জোর করে ক্ষমতায় থাকার উদ্দেশ্য ছিল এটা। এখানে এইদের বিরুদ্ধে সত্যিকার অর্থেই এই পারসেপশন আছে, সরকারের উচিত তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা, ইমিডিয়েটলি যেটা করা উচিত, তাদের দেশ ত্যাগে বাধা তৈরি করা দরকার। এই আলাপ আমি কোথাও কোথাও দেখেছি, আমি জানি না, সামাজিক মাধ্যমে আছে, এবং সামাজিক মাধ্যমের আলাপ মাত্রই আমি গুরুত্ব দিই তা না, কিন্তু কিছু কিছু রিলায়েবল মানুষ, যাদেরকে আমি মনে করি যে অহেতুক কোনো অপতথ্য ছড়ান না, সেরকম কিছু মানুষ এদের কারো কারো দেশের বাইরে চলে যাওয়ার আলাপও করছেন। আমি জানি না সেটা বাস্তবে কী হবে। হোয়াট এভার, সরকারের উচিত হবে তাদের বিদেশ যাত্রা বন্ধ রাখা এবং আমাদের সামনে এটা দেখানো, মানে তাদের বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে, দুর্নীতির তদন্ত মানেই কিন্তু তারা দুর্নীতিবাজ প্রমাণিত হওয়া না, তদন্ত হয়ে দুর্নীতি যদি তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের সত্যতা মেলে, তারপর তাদের বিরুদ্ধে মামলা করা এবং শাস্তির আওতায় আনছে, এই প্রসেসটা সরকারের দেখা দরকার। যে সরকারটা গণঅভ্যুত্থানের স্পিরিটকে নিয়ে ক্ষমতায় এসছে, সেই সরকারের এই জিনিসটা দেখানো দরকার যে তার সরকারের দুজন মানুষ, তার সরকারের অধীনে কাজ করা দুজন মানুষের দুর্নীতিতেও তারা ছাড় দেননি। নট অনলি দ্যাট, এই যে দুধরনের কথা বলা হচ্ছে, সম্ভবত তারা এই মুভমেন্টেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, কিন্তু কোনো মুভমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা মানে আমি দায়িত্বে এসে, ক্ষমতায় এসে দুর্নীতি করে টাকা কামাবো, এটা হতে পারে না। সুতরাং আমি সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত অন্তত এই দুজন সরকারের অংশ, এনসিপির যিনি আছেন তিনিও যদি দুর্নীতি করে থাকেন তার বিরুদ্ধেও একইভাবে তদন্ত হওয়া দরকার। কারণ পাঠ্যপুস্তক ছাপানোর সাথে তার যদি কমিশন বাণিজ্য হয়ে থাকে এবং তাতে যদি সরকারের এক্সপেন্স বেড়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই সেখানে দুর্নীতি আছে। ডিসির বদলি তদবির যদি উনি করে থাকেন, সেখানে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হলে তো ফিনান্সিয়াল দুর্নীতি আছে। শুধু সেটা না, এর বাইরেও কোনো ফর্মের দুর্নীতি হয়েছে কিনা সেগুলো তদন্ত করা দরকার। কিন্তু এই দুজন বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দুজন সরকারের অংশ। গাজী তানভীরের বিরুদ্ধেও তদন্ত হওয়া দরকার আছে, কিন্তু এই দুজন যেহেতু সরকারের অংশ, তাদের বিরুদ্ধে তদন্ত অবিলম্বে শুরু করা দরকার। আমি
প্রায় একটা কথা বলি, এই কথাটা আবারও বলতে চাই। এই সরকারের আসলে একমাত্র কাজ আমি যেটা মনে করেছিলাম তার ডে টু ডে কাজের ক্ষেত্রে, অনেক কাজ আছে কিন্তু ডে টু ডে কাজের ক্ষেত্রে একটা জায়গায় তাদের কাজ করা দরকার ছিল খুব সিরিয়াসলি, সেটা হচ্ছে কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা, কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা। যেমন আমি প্রায় বলি যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, ইন্ডিয়া পলিসির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক তারা তৈরি করে দিয়েছেন। এটা ভবিষ্যতের দলগুলোর জন্য রাজনীতিকে টাফ করেছে এবং এটা আমরা চাই যে ভবিষ্যতে কেউ ডক্টর ইউনূস ইন্ডিয়ার সাথে কী করেছেন সেটার সাথে তুলনা করবেন। সীমান্তে হত্যা হলো, সরকার প্রতিবাদ করলো না, আমরা কিন্তু সাথে সাথে চেঁচিয়ে বলবো ডক্টর ইউনূস সরকার কিন্তু প্রতিবাদ করতেন, অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ করেছেন। ভারত আমাদেরকে নিয়ে আজে বাজে কথা বললো, কোনো সরকার, নির্বাচিত সরকার যেই আসুক সে জবাব দিচ্ছেন, আমরা কিন্তু বলবো ডক্টর ইউনূস কিন্তু প্রত্যেকটাকে কন্টেস্ট করেছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে, আমাদের সরকার, বাংলাদেশের সেই নির্বাচিত সরকার যদি ভারতের সংখ্যালঘু নিয়ে কথা না বলে, আমরা বলবো ডক্টর ইউনূস সরকার কিন্তু বলেছে। এই একটা জায়গায় তারা এটা পেরেছে, আর প্রায় সব জায়গায় পারেনি। আমাদের শিক্ষা, স্বাস্থ্য বা বহু জায়গায় হলো বেঞ্চমার্ক তৈরি করতে পারতো সরকার, যেটা আমরা ভবিষ্যতে রেফারেন্স হিসাবে ইউজ করতাম। এটাও এরকম একটা বেঞ্চমার্ক হতে পারে যে সরকারের এখানে কাজ করা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সিরিয়াসলি, জাস্ট মামলা না, খুব সিরিয়াসলি তদন্ত হচ্ছে এবং প্রয়োজনে তাদেরকে আইনের অধীনে নেওয়া, গ্রেফতার করার প্রয়োজন হলে, আবারও বলছি, প্রোভাইডেড তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে গ্রেফতার করা এবং খুব দ্রুত বিচার করা, এবং এই বিচারটা যাতে আমাদের সামনে ভিজিবল হয়, মানে বিচার শেষ হয়ে যাবে না কিন্তু এই যে তাদের তদন্ত হওয়া, চার্জশিট হওয়া, এই সরকার থাকাকালীন সময়ে যদি এই কাজগুলো করে যেতে পারে, এটাও একটা গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক হবে, যেটা আমরা ভবিষ্যতে সরকারের কাছে, ভবিষ্যতে যে সরকার আসবে তাদেরকে আমরা এই বেঞ্চমার্কটা দেখাতে পারবো। যদিও আমি খুবই সন্দিহান, এটা হলো শেষের কথা, সরকার এই ক্ষেত্রে আদৌ কোনো পদক্ষেপ নেবে কিনা, এবং আমার ধারণা সরকার আসলে পদক্ষেপ নেবে না। যদিও আমাদের সরকারি পদক্ষেপ নিতে হবে, নট নেসেসারিলি আমাদের একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন, একসময় স্বাধীন কথাটা লেখা থাকতো, এখন নেই, দুর্নীতি দমন কমিশন আছে, দুদক স্পন্টেনিয়াসলি এই জিনিসগুলো কগনিজেন্সে নিতে পারতো, তাদেরকে কেউ অভিযোগ করে থাকলে তো পারতোই, স্পন্টেনিয়াসলিও পারতো, এতদিন ধরেই তারা দায়িত্বে থাকাকালীন সময় এটা হতে পারতো। এই দুজনকে নিয়ে প্রচুর অভিযোগ চারদিকে আছে, কিন্তু এটা হয়নি। এখন তাদের পদ থেকে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।